নমস্কার। আজকে কবিতা পড়বার ইচ্ছে হলো। চারিদিকে পৃথিবীময় করোনার যে থাবা, তা থেকে মুক্তি পাবার পথ আমাদের নেই। মানুষ, বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন কিভাবে তা থেকে মুক্তি পাওয়া যায়। মানুষ বড় কষ্টে আছেন, বড় দুঃখ মানুষের। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো মানুষের কর্তব্য। সময় কোনোভাবেই কাটছিল না। কি করি, কি যে করব তা খুঁজে পাচ্ছি না। মধ্যরাত্রে স্বাধীনতা, কবি সলিল কৃষ্ণ দেববর্মনের কবিতার বই। বইটি 1987 সালে প্রকাশিত হয়, প্রথম প্রকাশ। তা থেকে দুটো কবিতা পড়ব। পরপর ইচ্ছে আছে কয়েকটি কবিতা পড়বার। মধ্যরাত্রে স্বাধীনতা। তারও আগেই বলে রাখা ভালো, আমি কোনো আবৃত্তিকার নই। আমি পাঠক হিসেবে আমার ভালো লাগা কবিতাগুলো পাঠ করতে চাই। আপনারা যারা দেখছেন সঙ্গে থাকুন। দেবযানী ধর, রামকৃষ্ণ ভট্টাচার্য, হিমাদ্রি সাহা, আপনাদের স্বাগত। আসলে মনের খেয়ালেই কেন যেন মনে হলো কবিতাগুলো মানুষের কাছে যাওয়া উচিত। নতুন প্রজন্ম, এই রাজ্যে যারা তরুণ কবিরা আছেন, ওনারা হয়তো সলিল কৃষ্ণ দেববর্মনের কবিতার বইটি দেখেননি বা ওনার কবিতাও তেমন পড়া হয়নি। মধ্যরাত্রে স্বাধীনতা। আমাদের দেশের বুকে স্বাধীনতা এসেছিল মধ্যরাত্রে, একথা বলছি না। তবু আজ প্রশ্ন জাগে, বুকে হাত দিয়ে টের পাই কোথায় সে সোনালী স্বাধীনতা। নাকি সব ভুলে গেছি, কোথায় রেখেছি তারে। ঘরের তুরঙ্গ ঘেটে চলে যাই সদর রাস্তায়, যেখানে অনেক দিন ধুলো মাটি গায়ে মেখে আমাদের যৌথ শৈশব হেঁটেছিল। তার মুখ বদলে গেছে, কেননা দেশের বুকে স্বাধীনতা এসে নড়বড়ে আশাগুলো বদলে দিয়েছে অন্তত কিছুটা। আমি সেই অবকাশে শান্তি ও সুখের কথা পরস্পর বলতে চাই, আর খুঁজে সেই স্বাধীনতা যেখানে শীতল ছায়া সারাদিন রৌদ্রে মাখে তাপ, অথবা সূর্যের মতো লালাভায় ধুয়ে ফেলি অমানিসা জেগে সারা রাত। এভাবেই বারবার স্বপ্ন ভেঙে যায়, আর সেই বাসি স্বপ্নে লেগে থাকে মানুষের গায়ে ম্লান গন্ধ তার। অনেক জ্বলন্ত ফাঁসি আর রক্তাক্ত বুলেট এক করে দেখি আমি, স্মৃতিবন্ধে কেটে যায় বেলা। তাই দীর্ঘ দিনের পর বারবার ছুটে যেতে হয় আমাদের যৌথ প্রাণের প্রান্তরের রোদে, যেখানে চেঁচিয়ে বলি ঐক্য চাই, ভালোবাসা চাই। আর মনে হয় নিজের বুকের জন্য ভিক্ষা চাই চাই। তাহলে কি স্বাধীনতা আমাদের সকলের তোরে মধ্যরাত্রে এসেছিল? তাই কি হরণ করি মানুষের অন্ন জল? মধ্যরাত্রে স্বাধীনতা যেমন হরণ করে ভালোবাসা সব মানুষের। কবি সলিল কৃষ্ণ দেববর্মন আমাদের রাজ্যের অগ্রগণ্য কবিদের একজন। তার দ্বিতীয় কবিতা যেখানেই থাকি না কেন।
আমরা যেখানেই থাকি না কেন, আমরা এক। আমাদের যেমন আছে উত্তুঙ্গ পাহাড়, তেমনি আছে জলে ভরা সমতল। আমাদের পায়ের তলায় একইভাবে মাটি সরে যায়। আমাদের চোখে আছে সুদিনের হাসি আর দুর্দিনের হাতে ভরা বিশ্বস্ত অভয়। আছে আজও দিগন্ত প্রসারী হাওয়া, আর আমাদের জন্যে আছে কোনোদিন নির্ভেগ আকাশ, হাহা করা মাঠের শূন্যতা। আর আছে সূর্য ওঠা, চাঁদ ওঠা বা নক্ষত্রের মেলা বসা রাত। আমরা টের পাই আমাদের সকলের ভাষা এক নয়, কিন্তু প্রতিটি ভাষাই আছে মাতৃস্তন, স্নেহ ভরা তৃষ্ণার আকুতি। তাই দুঃখ পেলে আমাদের অবস্থার দৃশ্য হয় এক, কিন্তু সমগ্র সুখের ছবি আমরা কেউ দেখিনি এখনো। যেখানেই থাকি না কেন, সংখ্যায় আমরা ঢের। আমাদের শরীরের ঘাম আর তার লোনা স্বাদ সভ্যতার ভিতের তলায় চাপা থাকে। আমাদের রক্তবিন্দু একই ইতিহাস সর্বত্র লিখে চলে বিষণ্ণ পাথর ও ধূসর মাটিতে। এবার সলিলকৃষ্ণ দেববর্মনের কবিতা দুটো পড়েছি। এবার পড়তে চাই কবি বিজন কৃষ্ণ চৌধুরীর কবিতা, ওনার সেতুবন্ধ ও অন্যান্য কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে। কাব্যগ্রন্থটি প্রকাশ হয়েছিল পিলাক প্রকাশনী থেকে 1401 বঙ্গাব্দ 26 ফাল্গুন। আসলে তখনকার সময়ে এইসব অগ্রগণ্য কবিরা এ রাজ্যে কবিতার পরিবর্তন আনতে চেয়েছিলেন, কবিতাকে নতুনভাবে ভাবনা চিন্তা শুরু করেছিলেন। কবিতার জন্য তাদের যাপন ছিল, মানুষের জন্য তাদের সমর্পণ ছিল। সেই সমর্পণ থেকেই কবি বিজন কৃষ্ণ চৌধুরীর সেতুবন্ধ অন্যান্য কবিতা নামক কাব্যগ্রন্থটি, তা থেকে দুটো কবিতা পড়ব। আপনারা যারা দেখছেন আপনাদের স্বাগত। আমি কখনো লাইভে আসিনি, আসলে এগুলো আমার কাজ নয়, তবু কেন যেন মনে হলো একবার সকলের সঙ্গে দেখা হোক। সুমন সাহা, অভিক কুমার দে, সঞ্জয় দাস, দেবযানী ধর, রামকৃষ্ণ ভট্টাচার্যদা, হেমাদ্রি সাহাদা, তাপস সিংহ, রোমা বীর পাল, সংহিতা সিনহা, তাপস সিংহ। হ্যাঁ, অনেকদিন পর তাপস, ভালো থেকো। অনাদি চৌধুরীদা, রূপন মজুমদার, সুজাতা সেনগুপ্ত, অনামিকা সাহা, হারাধন বৈরাগী। দাদা ভালো থাকবেন, সকলেই ভালো থাকবেন। টুম্পা দেবনাথ, টুটন চক্রবর্তী, বিজয় মজুমদার, বিন্দুভূষণ দে, অভিজিৎ চক্রবর্তী, সুশান্ত নন্দী, উত্তম দেবনাথ, বিদ্যুৎ ঘোষ, সন্দীপ সেন শর্মা। হ্যাঁ ভাই, আসলে আমাদের এইসব অগ্রগণ্য কবিরা, যাদের কথা হয়তো বৃহত্তর বাংলা কবিতার যারা সঞ্চালক, যারা মনে করেন পশ্চিমবঙ্গ, কলকাতা, ঢাকা নিয়েই বাংলার একটা কাব্যজগৎ, কিন্তু সেটা ঠিক নয়। বাংলার কাব্যজগৎ অনেক বড়। আমরা যদি মনে করি ঢাকা এবং কলকাতাকে বাংলা কবিতার প্রথম দ্বিতীয় ভুবন, সেই তৃতীয় ভুবন আমরা যারা বাংলা কবিতার জন্য চর্চা করি, আমাদের এখানকার
বরাক উপত্যকার কাছাড়ের, আসামের, ত্রিপুরার কবিরা যারা নিরন্তর অত্যন্ত ভালো কবিতা লিখে যাচ্ছেন, সমর্পণ তাদের কবিতার জন্য। এইসব কবিদের কবিতা হয়তো বৃহত্তর বাংলা কবিতারই অংশ। এই কবিতাগুলো হয়তো পৌঁছেনি, যাদের কাছে পৌঁছলে হয়তো আজকে তাদের কবিতাও পড়া হতো, পাঠ্য হতো ইউনিভার্সিটিতে, কলেজে, বিদ্যালয়ে। যাই হোক, আমি কথা বেশি বলছি না, কবিতা পড়ব আজকে। কবি বিজন কৃষ্ণ চৌধুরীর সেতুবন্ধু অন্যান্য কবিতা থেকে, কাব্যগ্রন্থ থেকে। কবিতার নাম সেতুবন্ধ। এখানে তাবৎ জাগরণ শুয়ে থাক, গোলাপ গুচ্ছে জমেছে গোমট নির্বেদ। শব্দগুলো উড়ে গেছে জোনাকির মতো অন্ধকারে, বোকা মাছি ঘুরে ঘুরে আসে। লালা লালা বিন্দু কষ বেয়ে স্থির অপলক নিমিলিত গতিহীন চোখে নামে ছায়া, ফালি ঘাসে বোনা তার আকৃষ্ণ পল্লব, মিথ্যে হাওয়ায় খেলা করে উড়ুচুল। ট্যাপ করা কীর্তনে সে খোলের আওয়াজ, ধুয়ে যায় সব গাড়ি, নিষ্পন্ধ শরীর জ্যোৎস্নায় ছুঁয়ে যায় চিত্রার্পিত মুখ। ছুটে ছুটে সমকাল ফ্রিজ শটে বোবা, অথচ বাগ্ময় এই শরীরই উপমা, গীতিময় জ্যোতিচিহ্নে সহসা ভাস্বর। দ্বিতীয় কবিতাটি মুখোশ 2। আবারও বলি, আমি আবৃত্তিকার নই, আমার ভালো লাগা কবিতাগুলো পড়ে যাচ্ছি। কবি বিজন কৃষ্ণ চৌধুরীর সেতুবন্ধু অন্যান্য কবিতা নামক কাব্যগ্রন্থটি যারা তরুণ প্রজন্ম কবিতা লিখতে এসছে, তারা হয়তো তাদের কবিতা তেমনভাবে পড়েননি। আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা এ রাজ্যের বাংলা ভাষার অগ্রগণ্য কবিদের পাঠ করুন, পুনর্পাঠ করুন, নির্মাণ করুন, পুনর্নির্মাণে নিজেকে সমর্পণ করুন। মুখোশ 2। কার্যত যারা শক্তিমান, হ্যাঁ ধরুন গায়ের জোরেই, তারাও আসুন, বসুন, মিলুন। আপনারা মহাশয়েরা জানেন নিশ্চয়ই, আপাতত যে যুদ্ধ শেষ হয় তা আসলে শেষ যুদ্ধ নয়। যুদ্ধ বাকি থেকে যায়, অল্প দৃষ্টি যারা, তারাই ভাবে এই শেষ। অতএব টেবিলে ধুমায়িত চায়ের কাপের চারধারে প্রভুরা আসুন, বসুন, মিলুন এবং সবিনয়ে স্বীকার করুন, না লাঠি, বোমা, রামদা দিয়ে নয়, চায়ের কাপ উঁচিয়েই মানুষকে শেষ পর্যন্ত বাঁচাতে হয়। আপনাদের পরের যুক্তিটাও বুঝেছি, ওরা কি মানুষ? তা অবশ্য ঠিক। এখন যারা অপরকে মানুষ বলেই জানে না, তাদেরই কোনো কোনো পিতৃপুরুষ মনুষ্যত্বের গর্ব করে বলেছিল, মানুষ বলেই মানুষ মূল্যবান। যদি তাও আপনারা কখনো বলে থাকেন, তবে এই সূত্রটির ছাদটা নিজের মুখে এঁটে দেখুন তো, সঠিক খাপে খাপে মেলে কিনা। এবার কবিতা পড়তে চাই কবি অনিল সরকারের শ্রেষ্ঠ কবিতার বই থেকে দুটো কবিতা পড়ব। এরা এই রাজ্যের অগ্রগণ্য কবি। প্রত্যয়। আমার প্রত্যয়কে আলো দিতে আরেকটি প্রত্যয়ে ধরেছে রং, গাঢ় অগ্নিবর্ণ।
একটি বিশ্বাস আরেকটি বিশ্বাসকে বাঁচায়, রাখে অমলিন যেন স্বচ্ছ তোয়া আকাঙ্ক্ষার নদী। স্বর্গজয়ের স্বপ্নকে কি ভাঙতে পারে সাময়িক বিঘ্ন? তোমাকে ডেকেছিলাম, এসো, দেয়ালকে করি লঙ্ঘন, চলো মেঘের মিনারে বাঁধি ঘর, দূর নক্ষত্রের আলোকে চিনিয়ে আনি আমরা, দূর নক্ষত্রের আলোকে ছিনিয়ে আনি আমরা। তুমি বলেছ, চলো প্রিয়, বাধাগুলি দুপায়ে সরাই, আর পরস্পর বিশ্বাসে থাকি অচল। এখন অগাধ আমার অনুভূতি, একটি উষ্ণ প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছি মোহনায়, একটি স্থির বিশ্বাস সমৃদ্ধ হচ্ছে ফুল ও শস্যের কামনায়। কবি অনিল সরকারের দ্বিতীয় কবিতা। আমি প্রথমেই বলেছিলাম দুটো করে কবিতা পড়ব প্রত্যেকের। পর্যায়ক্রমে আমার কাছে এ রাজ্যের যে সকল কবিদের কবিতার বই আছে, অনেক বই অনেকেই নিয়েছেন, আমি আর ফিরে পাইনি, ফলে তাদের কবিতা পড়তে পারবো না। চেষ্টা করব পর্যায়ক্রমে প্রত্যেকের কবিতা ছুঁয়ে যাবার জন্যে। আমার কাছে আমার সংগ্রহে যারা আছেন, কবি অনিল সরকারের দ্বিতীয় কবিতা, আজকে দুটো করেই কবিতা পড়ব। নীলপূর্ণ কলই। তিনি সেতু বাঁধেন এপারে ওপারে, ভাঙা বিশ্বাসের ঘর মেরামত করেন। তিনি এক খরস্রোতা ছড়ার সাঁকো, ভাঙনের পারে দাঁড়িয়ে সবাইকে ডেকে বলেন, নানান বরণ গাভী রে ভাই, একই বরণ দুধ। রাংখল বাজারে যেদিন ঘাতকেরা এসেছিল, তিনি নিজের বুকটাই খুলে দিলেন শেষ ব্যারিকেডে। তিনি তো 13 ঘর 12 জাতের একটি আকাশ, একটি পূর্ণিমার চাঁদ। তিনি এখনো আমাদের দুপারে সাঁকুর মতো অতন্ত্র হয়ে আছেন। আপনারা যারা দেখছেন, সন্দীপ দা নমস্কার, প্রণাম জানবেন। আসলে ইচ্ছে শুধু ত্রিপুরার কবিতাই পড়ব, ত্রিপুরার কবিদের কবিতা পড়ব। এইসব কবিতা বৃহত্তর মানুষের কাছে, কবিতা পাঠকের কাছে পৌঁছানো খুব প্রয়োজন। এখানে খুব ভালো কবিতা লেখা হচ্ছে। যারা বৃহত্তর বাংলা কবিতার সঙ্গে যুক্ত খবর রাখেন, তারা জানেন এ রাজ্যে অনেকেই খুব ভালো লিখছেন, বিশেষ করে তরুণরা সত্যিই খুব ভালো লিখছে। আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের রাজ্যের কবিতা পৌঁছে যাচ্ছে পৃথিবীর মানুষের কাছে। ইচ্ছে করে অনেকেই হয়তো অনেকেই আমল দিতে চান না, সেটা জীবনানন্দের সময়ে ছিল, রবীন্দ্রনাথের সময়েও ছিল, সুনীল গঙ্গোপাধ্যায়ের সময়েও ছিল, এখন যারা আছেন আপনাদের সময়েও আছে। আমার ইচ্ছে শুধু ত্রিপুরার কবিতা পড়ব, বাংলা ভাষার কবিতা, বৃহত্তর বাংলা ভাষার কবিতা। এখানকার কবিতা প্রকৃত অর্থেই যারা পাঠ করে থাকেন, যারা ঢাকাতে বসে কবিতা লিখছেন, যারা কলকাতায় বসে, পশ্চিমবঙ্গে, বাংলাদেশে বসে কবিতা লিখছেন, আপনারা হয়তো খবরাখবর নিলে জানতে পারবেন ত্রিপুরা এবং বরাক উপত্যকায় কাছাড়ে ভালো কবিতা লেখা হচ্ছে। তাদের খবরাখবর রাখা উচিত, কারণ এখানকার লিখিত কবিতা মাটির গন্ধে অনুপম। সেই সব কবিতা বৃহত্তর বাংলা কবিতারই অংশ। আমি এখন পড়তে চাইব
আপনারা যারা আমাকে দেখছেন, কবিতা শুনছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। ইচ্ছে আছে ত্রিপুরার কবিতাই পড়ব, যে কদিন লাইভে আসব। এবার কবি পীযূষ রাউত। আমি বরাবরই বলতে চাইছি, ত্রিপুরার কবিতায় যারা পরিবর্তন আনতে চেয়েছিলেন সেই শুরুর দিকে 60-এর দশকে, সেই সবকে পাঠ করেই আজকের কবিতার কাছে যেতে হবে। নষ্ট আশ্বিনের অবশিষ্ট মেঘ, কবি পীযূষ রাউতের কবিতার বই। বইটি প্রকাশ হয়েছিল 1994 সালে। রূপক দেবনাথ প্রকাশ করেছিলেন। অনেক পুরনো হয়ে গেছে। যাই হোক, সেই বইটি থেকে পড়ছি, দুটো কবিতা পড়ব কবি পীযূষ রাউতের, আমার অত্যন্ত প্রিয় কবিদের একজন। বিস্ময়ের কয়েক পংক্তি, কবি পীযূষ রাউত। সারা রাত হিম পড়েছিল খুব, নৌকুর গলই থেকে অস্পষ্ট রহস্যময়তায় চোখে পড়েছিল জ্যোৎস্নার অবাক মরণ। সঙ্গত আর স্বাভাবিক বোধ ব্যক্তিগত আর সামাজিক ক্রোধে নিঃসাড় হতে হতে এ কোথায়, কোন ভুল পর্যটনে আমাকে নিয়ে যাচ্ছে দ্রুত। ভুলে যাচ্ছি সারা রাত হিম পড়েছিল, ভুলে যাচ্ছি নৌকো ভ্রমণের সেই বিরল রাত্রি, ভুলে যাচ্ছি প্রকৃত দর্শন। একটা কথা প্রচলিত আছে ত্রিপুরার কবিতার জগতে। 60-এর দশকের কবি পীযূষ রাউত প্রতিদিন কবিতা লিখতেন। এ সাধারণ কথা নয়। প্রতিদিন কবিতা লেখা সেটা সকলের পক্ষে সম্ভব নয়। পীযূষ রাউত একজন অগ্রগণ্য কবি। আমি এ রাজ্যের, বিশেষ করে বাংলা ভাষার তরুণ কবিদের কাছে অনুরোধ করব, আবেদন রাখব, আপনারা পীযূষ রাউত পড়ুন, সলিল কৃষ্ণ দেববর্মন পড়ুন, বিজন কৃষ্ণ চৌধুরী পড়ুন, অনিল সরকার পড়ুন, শঙ্খপল্লব আদিত্য পড়ুন, চুনি দাসকে পড়ুন, জাফর সাদেক পড়ুন, তপন দেবনাথ পড়ুন, দিব্যেন্দু, হিমাদের পড়েই যেতে হবে। কবিতার জন্য সমর্পিত প্রাণ যারা, তারা কবিতার কাছেই সমর্পণ করেন। নিষ্ঠাবান এবং সৎ কবিরা কবিতার কাছে একান্তভাবে সৎ থাকেন, সেখানে ফাঁকি দেবার কোনো জায়গা নেই। কবি পীযূষ রাউতের নষ্ট আশ্বিনের অবশিষ্ট মেঘ নামক বই থেকে আরেকটি কবিতা পড়ছি। কবিতার নাম আশ্বিন। আবারও বলে রাখা ভালো, ত্রিপুরার কবিতা মাটির গন্ধে উর্বর। এখানকার কবিতার একটা নিজস্ব গন্ধ আছে, প্রাণ আছে, অনুভূতি আছে, বোধ আছে। এই বোধ এবং এই প্রাণ, কবিতার প্রাণ, সেটা বৃহত্তর কবিতার জগতে কখনোই কোনোভাবেই হেলাফেলা করবার নয়। এখন সোশ্যাল মিডিয়ার যুগে
ত্রিপুরার কবিতাকেও অস্বীকার করবার উপায় নেই। এখানকার কবিতা সারা পৃথিবী জুড়ে মানুষের কাছে পঠিত হচ্ছে। যারা সীমাবদ্ধ গণ্ডির ভেতর থেকে কবিতা চর্চা করছেন, আমি তাদের কাছে অনুরোধ রাখব, ত্রিপুরাকে জানুন, ত্রিপুরার কবিদের কবিতা পড়ুন, কারণ এইসব কবিরাও বৃহত্তর কবিতা চর্চারই অংশ। কবি পীযূষ রাউতের নষ্ট আশ্বিনের অবশিষ্ট মেঘ, আশ্রয়, এই বই থেকে, নষ্ট আশ্বিনের অবশিষ্ট মেঘ নামক বই থেকে পড়ছি। আশ্রয়। অরণ্যে যাব, গুহাচারী হব। কেন হব? চাই কৈফিয়ত, কেন দেব? প্রশ্নের পর প্রশ্ন, হাজার কোট প্রশ্ন আমাকে, আমার আত্মাকে অঙ্কুশবিদ্ধ করতে থাকলে নিশি রাতে আহত জন্তুর মতো আমি চিৎকার করি। চিৎকার নাকি দীর্ণ হাহাকার? কে শুনবে? কেউ নেই। অর্ধেক মশারির ভিতর শুয়ে আছে যারা, বিসর্জনের প্রতিমার মতো উল্টো পিঠ। ছলকে তুলি নদী, জল কি বিচলিত হলো? নয়। তবু মৃন্ময় নই, তবু ধরে আছি কায়া, শুধু অলস মন্থর হাত সাঁতরে যাই তীর থেকে দূরে। সত্যি যাই, সমুদ্র কি অন্তিম আশ্রয়। আজকে এ পর্যন্তই। আমি চারজনের কবিতা পড়েছি আজকে। চারজন কবিরা ছিলেন কবি সলিল কৃষ্ণ দেববর্মন, কবি অনিল সরকার, কবি বিজন কৃষ্ণ চৌধুরী, কবি পীযূষ রাউত। ইচ্ছে আছে, যাদের কবিতার বই আমার কাছে আছে, আমি ত্রিপুরার কবিদের কবিতা যখনই লাইভে আসব, ত্রিপুরার কবিদের কবিতা পাঠ করব। তরুণ কবিদের, বিশেষ করে তরুণ কবিদের কবিতা পাঠ করব। তরুণ কবিরাই বাংলা সাহিত্যের বাঁক নির্ধারণ করেন, কারণ তরুণের মধ্যেই কবিতা উচ্ছল হরিণীর মতো ধরা দেয়। একজন তরুণ তার নিজস্ব বোধ থেকে কবিতাকে আশ্রয় করে তার বোধ ভাবনাকে শিল্পে রূপদান করেন। এ রাজ্যে বহু কবি আছেন যারা পঠিত হননি, হওয়া উচিত। তাদের কবিতা সকলের কাছে যাওয়া উচিত। আবারও বলে রাখি, আমার সঙ্গে যারা ছিলেন প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন। দিনকাল ভালো নয়। হ্যাঁ, কথা বলছি বাপ্পা, বন্ধু ভালো থেকো। চিত্রশিল্প, তোমরা যেভাবে চিত্রশিল্পকে নতুন মাত্রা দিচ্ছ, তোমাদের কাছে কবিরা ঋণী থাকছে। তোমাদের আঁকা ছবিগুলো আমাদের বইয়ে মলাট হিসেবে আমরা গ্রহণ করি। এই সময়ের কবিদের কবিতা, গোপেশ চক্রবর্তী, এই সময়ের কবিদের কবিতা আমি পড়ব। আমি ওই 60-এর দশক থেকে পড়ে পড়ে নিচের দিকে নামছি। আমার বিশ্বাস আজকে আর পড়ব না। আগামী যে কদিনই লাইভে আসব, আমার কাছে যাদের বই আছে আমি তাদের কবিতা পড়ব।
আর কিছু বই আমার বন্ধুরা নিয়ে গেছেন, ফিরিয়ে দেননি। এটা সকলেরই দুর্ভাগ্য, কারণ বই এমন একটা জিনিস গেলে আর ফিরে আসে না। তার সঙ্গে তুলনামূলকভাবে অনেক কিছুই মানুষ ফিরে পায়। সে যাই হোক, দিনকাল ভালো নয়, অনেক কথা বলে ফেললাম। কবিতা পড়বার জন্যই এসেছিলাম। আপনারা যারা সঙ্গে ছিলেন সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন, ঘরে থাকবেন, সরকারি নিয়ম বিধি মেনে চলবেন। নমস্কার।